ক্রপ আলাপ করব। একটা হলো গ্রাসপি, পরে একটা মুগবিন। তো গ্রাসপি দিয়ে শুরু করি। ওকে, কালকেও আমাদের একটু গ্রাসপি নিয়ে জেনারেল যে পালসের যে জেনারেল কিছু ডিসকাশন আমরা প্রথম লেকচারে করছিলাম, ওখানে গ্রাসপি ইস্যুটা চলে আসছিল। এটা একটা স্পেশাল কিছু বিষয় আছে এবং একটা প্রশ্ন কালকে তোমাদের কেউ একজন করছিল ল্যাথারিজম রোগ নিয়ে। তো এইখানে এই জিনিসটা একটু ডিটেইলস আমরা চলে আসবে আলোচনায়। তো আমরা জানি যে লিগিউম সবগুলো পালসির লিগুমিনেসি ফ্যামিলির, সায়েন্টিফিক নেম এটা ল্যাথাইরাস স্যাটাইভাস, বাংলায় আমরা যেটাকে খেসারি ডাল বা খেসারি কালাই বলি। এটার ইম্পর্টেন্স বলতে গেলে প্রথমেই চলে আসে যে এটা হলো যে পুয়ার পিপলদের, গতকালকে আমি বলছিলাম যে পুয়ার পিপলদের কাছে এটা মোস্ট পপুলার, কারণ এটার প্রাইস সবচেয়ে কম। যতগুলো ডাল আছে সবগুলোর মধ্যে এটার প্রাইসই সবচেয়ে কম, যে কারণে পুয়ার পিপলদের কাছে এটা সবচেয়ে বেশি কনজিউম করে এবং তাদের কাছে পপুলার অনেক। যদিও আমরা যারা তুলনামূলকভাবে সামর্থ্যবান বা রিচ পিপল যারা আছে, তারাও জেনে না জেনে কিন্তু আমরা প্রচুর পরিমাণে খেসারি কনজিউম করতেছি। বিশেষ করে স্ট্রিট ফুড বা রেস্টুরেন্টের যে খাবারগুলো, এগুলোর মধ্যে খেসারি ডাল প্রচুর পরিমাণে আছে। তো এটা হলো ইল্ড, প্রোডাকশন এবং একরেজের দিক থেকে এক নম্বরে আছে বাংলাদেশে। প্রোটিনও এটাতে প্রচুর 28% আছে। আদার অন্যান্য পালসের মতো হিউজ পরিমাণে ভিটামিন এবং মিনারেলস আছে। এটার আর একটা সুবিধা হলো, যেটা মসুরে ছিল না, যে এটাকে শাক হিসাবে খাওয়া যায়। টেন্ডার টুইক্স স্পেশালি, যে এটা কচি ডাল বা পাতা, অর্থাৎ গাছের একেবারে অগ্রভাগটা কিন্তু এটা শাক হিসাবে অনেক জায়গাতেই পপুলার, অনেক জায়গাতে আবার হয়তো তোমাদের অনেকের কাছে এটা অচেনা মনে হতে পারে, অপরিচিত মনে হতে পারে, কিন্তু অনেক জায়গাতেই এটা শাক হিসেবে খাওয়া হয়। এবং ইয়াং প্ল্যান্ট, ব্র্যান এবং স্টোভার ক্যান বি ইউজড অ্যাজ ফিড। বেশিরভাগ পালসেই তাই। ফিড মানে অ্যানিমাল ফিড হিসেবেও কিন্তু ইয়াং প্ল্যান্ট খাওয়ানো যায়। তাছাড়া হারভেস্টের পরে যে এটার স্টোভারটা, সেটাও ব্যবহার করা যায়। এবং স্লাইড চেঞ্জ তো দেখা যাচ্ছে না স্যার, স্লাইড শো অন করেন স্যার। ও আচ্ছা, ঠিক আছে। না স্যার, স্যার আপনি মনে হয় অন্য উইন্ডো ডিসপ্লে করতেছেন স্যার। কি দেখতেছো এখন? আমরা স্যার ওই যে প্রথম পেজটা দেখতেছি স্যার শুধু। আচ্ছা, তাহলে দুইটা শেয়ার হয়ে গেছে। দাঁড়াও দেখতেছি। এখন স্যার এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা তো আমরা আলাপ করলাম না, এখন কি ইম্পর্টেন্স দেখতেছো? জি স্যার। আচ্ছা, ওকে, আমি এটা অলরেডি আলাপ করে ফেলেছি। এখানে যেটা আমি একটু জাস্ট সামারাইজ করি আরেকবার, যে বাংলাদেশের যতগুলো পালস ক্রপ আছে, এইটার হলো এরিয়া, ইল্ড এবং প্রোডাকশনের দিক থেকে এইটাই সবার উপরে, এবং এটার কনজাম্পশন পুয়ার পিপলদের মধ্যে সবচেয়ে বেশি, কারণ এটার প্রাইস কম। যদিও আমরা সবাই আসলে জেনে না জেনে এই ডালটা খাই, যেটা বিশেষ করে আমি বলছিলাম যে স্ট্রিট ফুডের ক্ষেত্রে বা রেস্টুরেন্টে তারা এটা ইউজ করে। তাছাড়া অ্যানিমাল ফিড হিসেবেও এটার গুরুত্ব আছে। ফ্রেশ প্ল্যান্ট, গ্রিন প্ল্যান্টকেও খাওয়ানো যায়, স্টোভারকে খাওয়ানো যায়, এমনকি এটার কচি গাছ আমরা শাক হিসেবেও খেতে পারি। ওকে, অরিজিন, এটার অরিজিন হলো সাউদার্ন ইউরোপ বা ওয়েস্টার্ন এশিয়াকে এটা ধরা হয়। এই ভ্যারাইটি, কতগুলো লোকাল ভ্যারাইটি আছে। অনেকদিন যাবত এই কলারোয়া, যেটা চেনার উপায় হলো যে রেডিশ পিঙ্ক কালার ফ্লাওয়ার, আর একটা আছে হলো খেসারি 6130, এগুলো অনেক
দিন থেকে চলে আসতেছে ব্লু কালার ফ্লাওয়ার। এগুলো হলো লোকাল ভ্যারাইটি, ইল্ড কম কিন্তু খুব হার্ডি রেজিস্ট্যান্ট, অর্থাৎ যে কোনো কন্ডিশনে সার্ভাইভ করতে পারে। আর বাড়ি থেকেও কিছু, আর বিনা থেকেও কিছু খেসারি ভ্যারাইটি রিলিজ করা হয়েছে, যেমন বাড়ি খেসারি 1, 2 আর বিনা খেসারি 1। ক্লাইমেটিক রিকোয়ারমেন্টে আমরা যদি দেখি, এটা একটা টেম্পারেট ক্রপ। টেম্পারেট মানে তোমরা জানো যে শীত বা কোল্ড লাভিং ক্রপ যেগুলোকে আমরা বলি টেম্পারেট ক্রপ, অর্থাৎ শীতকালে যেগুলো হয়। আমাদের শীতকাল আসলে অন্যান্য দেশের শীত প্রধান দেশের বসন্তকাল, স্প্রিং। তো এটা হলো কোল্ড লাভিং ক্রপ। আর যারা হাই টেম্পারেচার পছন্দ করে তাদেরকে আমরা বলি ট্রপিক্যাল ক্রপ বা সাবট্রপিক্যাল ক্রপ। তো এটা টেম্পারেচার লাগে 10 থেকে 30 ডিগ্রি, তবে জার্মিনেশনের সময় একটু ঠান্ডা লাগে, 20 ডিগ্রি 20 ডিগ্রি সেন্টিগ্রেড ফর জার্মিনেশন। এটা সবচেয়ে বড় সুবিধা যে এটা ক্যান টলারেট বোথ ড্রাউট এন্ড ওয়াটার লস। এই কারণেই কিন্তু এইটার একারেজ ইল্ড প্রোডাকশন সবচেয়ে বেশি, কারণ কৃষক নিশ্চিন্তে এই ক্রপটা লাগাতে পারে। যেখানে খরা হবে সেখানেও লাগানো যায়, আবার যেখানে প্রচুর বৃষ্টি পানি দাঁড়িয়ে যায় সেখানেও এটা লাগানো যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্রপ কিন্তু এটার যে কোনো একটা টলারেট করতে পারে, হয় আইদার ড্রাউট অর ওয়াটার লস। কিন্তু খেসারির ক্ষেত্রে এটা একটা ইউনিক ক্রপ, এটাকে আমরা বলি হার্ডি ক্রপ। যে কোনো পরিবেশে এটা জন্মায়। যেখানে বৃষ্টি কম, খুবই অ্যানুয়াল রেইনফল মাত্র 30 থেকে 50 সেন্টিমিটার, সেখানে যেমন হয়, আবার যেখানে অনেক রেইনফল 150 সেন্টিমিটার, এটা সেখানেও হয়। The attributes of tolerance to extremities of flooding and drought had made Kheshari popular in drought-prone areas where heavy rainfall occurred from brief period. এই যে তার এক্সট্রিম কন্ডিশন টলারেট করার তার যে ক্ষমতা, সেই কারণে কিন্তু এইটা ড্রাউট প্রোন এরিয়াতে খুবই পপুলার, যেখানে খরা কম হয়, বিশেষ করে তোমার নর্থ বেঙ্গলের পারিন ট্র্যাক বা এইদিকে, যেখানে খুবই বৃষ্টি কম, এবং একই সঙ্গে হঠাৎ বৃষ্টি হয়ে যদি বন্যাও হয়ে যায় তাও সেটা সে উইথস্ট্যান্ড করতে পারে। সয়েল রিকোয়ারমেন্টস এক্ষেত্রেও সে এটা অ্যাডভান্টেজ অনেক, যে এটা লাইট সয়েল থেকে হেভি সয়েল, অর্থাৎ স্যান্ডি লোমেও যেমন হতে পারে, তেমনি হেভি সয়েল বা ক্লে সয়েলও এটা হতে পারে। তবে স্যান্ডি লোম বা ক্লে লোম সয়েল ইজ দা বেস্ট। একই সঙ্গে এটার আরেকটা সুবিধা হলো যে মডারেট সয়েল স্যালিনিটিও এটা কিন্তু টলারেট করতে পারে, খুব বেশি না, হালকা স্যালিনিটি এটা টলারেট করতে পারে। সাউন্ড আসতেছে একটা। বাংলাদেশে যে সমস্ত এরিয়াতে মাসকালা রাস্তি বেশি হয়, তার মধ্যে আমাদের এই ঢাকা রিজিয়ন, বরিশাল, রাজশাহী, ফরিদপুর, নোয়াখালী। এই বরিশাল, নোয়াখালী এইদিকে কিন্তু কিছুটা স্যালিনিটির প্রবলেম আছে, কিন্তু সেখানেও এগুলো হয়, যেহেতু স্যালিনিটি এটা টলারেট করতে পারে। ল্যান্ড প্রিপারেশন, আমরা যদি এটা চাষ করতে চাই, ল্যান্ড কিভাবে প্রিপারেশন করব? এটা ইউজুয়ালি গ্রোন অ্যাজ রিলে ক্রপ। আমরা কালকে আলাপ করছিলাম যে টি আমন বা ব্রডকাস্ট আমন হারভেস্ট করার আগে 10-15 দিন আগে এটা ছিটিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু কোনো টিলেজই দরকার নেই, অর্থাৎ নো টিলেজ। আর তুমি যদি সোল ক্রপ হিসেবে এটা চাষ করতে চাও, অর্থাৎ টি আমন বা ব্রডকাস্ট আমন হারভেস্ট করার পরে, সেক্ষেত্রেও কিন্তু জমি যদি পর্যাপ্ত ময়েশ্চার থাকে, নরমালি তুমি দেখবা যে ধান কাটার পরে, এই যে আমন ধান কাটার পরে দেখবা যে জমিতে প্রচুর ময়েশ্চার থাকে, কারণ ওই সময় ওখানে তো পাকা ধানের ভিতরে সূর্যের আলো যায় না, কাজে সেই হিসেবে ইভাপোরেশন হয় না, মাটি পর্যাপ্ত নরম থাকে। তো সেক্ষেত্রে যদি রেসিডুয়াল ময়েশ্চার থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় কোনো টিলেজি করা হয় না, জাস্ট ওই ওয়েট সয়েলের উপরে তোমার মাসকালাই রাস্তির বীজ ছিটিয়ে দেয়া। আর যদি মিডিয়াম হাইল্যান্ড বা হাইল্যান্ড হয়, যে ক্ষেত্রে মাটি যথেষ্ট ময়েশ্চার নাই, পর্যাপ্ত ময়েশ্চার নাই, সেক্ষেত্রে 2-3টা প্লাউইং দিয়ে তারপরে 1-2টা ল্যাডারিং করে এটা লাগিয়ে দেওয়া হয়। কারণ মাটির উপরে পর্যাপ্ত ময়েশ্চার না থাকলেও মাটির ভিতরে কিন্তু ময়েশ্চার।
তো সেক্ষেত্রে মাটি যদি ড্রাই হয়, তুমি যদি জাস্ট ওপরে ছিটিয়ে দাও তাহলে কিন্তু জার্মিনেশন হবে। তো সেক্ষেত্রে 2-3টা প্লাউইং, মিনিমাম প্লাউইং করে বীজ ছিটিয়ে দেওয়া। কিন্তু ময়েস্ট সয়েলের ক্ষেত্রে সেটাও দরকার। স্যার টিয়ামনের ক্ষেত্রে কেন ময়েস্ট থাকে একটু আরেকবার যদি বলতেন। টিয়ামনের ক্ষেত্রে ময়েস্ট কেন, তুমি যদি ধানের জমিতে যাও, টিয়ামন আমরা লাগাচ্ছি কখন, তোমার ধরো আগস্ট মাসে ট্রান্সপ্লান্ট করতেছি, আর কাটতেছি কখন, তোমার নভেম্বরের শেষের দিকে। তাহলে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত সে প্রচুর বৃষ্টি পাচ্ছে, অক্টোবরে যে বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টি বন্ধ হলেও তোমার একটা ধানের জমিতে ধান যখন বড় হয়ে যায় তখন কিন্তু ক্যানোপি গাছ পুরো মাটি ঢেকে রাখে, তখন সূর্যের আলো কিন্তু ধান গাছ ভেদ করে মাটি পর্যন্ত যায় না। সূর্যের আলো যদি মাটি পর্যন্ত না যায় তো স্বাভাবিকভাবে সেখানে ইভাপোরেশন রেট অনেক কম হবে। ইভাপোরেশন কম হওয়া মানে তোমার সয়েলে প্রচুর ময়েশ্চার। এই কারণে দেখবা আমন ধান কাটার পরে জমিতে দেখবা যথেষ্ট ভিজা থাকে, যদি জমিটা একেবারে তোমার খুব বেশি অর্গানিক ম্যাটার একেবারেই নাই বা স্যান্ডিলুম সয়েল এরকম না হলে জমি ভিজা থাকে। এই ভিজা জমি থাকলে সেক্ষেত্রে কোনো চাষ ছাড়াও তুমি যদি গাছপির বীজ ছিটিয়ে দাও তাহলে সে জার্মিনেট করবে, কারণ বীজ মাটি থেকে ময়েশ্চার নেই। কিন্তু বিপরীতটা যদি হয় যে কোনো কারণে সয়েল যথেষ্ট ড্রাই ধান থাকার পরেও, কারণ সয়েলটা ছিল একটু স্যান্ডি টাইপ, অর্থাৎ ময়েশ্চার ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি কম থাকার কারণে ইভাপোরেশন হয়নি, কিন্তু মাটি তো তোমার পার্কুলেশন হয়ে নিচে চলে গেছে। তো সেক্ষেত্রে তো বীজ মাটির উপরে ফেললে জার্মিনেশন করবে না। সেক্ষেত্রে মিনিমাম 1-2টা প্লাউইং দেওয়া মানে কি, তুমি নিচের মাটিটা বের হয়ে গেল, তখন বীজ যখন ফেলবা বীজ তো মাটির গভীরে চলে যাবে, সেখানে কিন্তু ময়েশ্চার আছে, তো তখন সে যাবে। বলা হয়েছিল স্যার ড্রাই এবং ময়েস্টেন মানে বোথ কন্ডিশনেই গ্রো করতে পারে। হ্যাঁ, গ্রো তো করতেই পারবে, কিন্তু তোমার জার্মিনেশনের জন্য তো ময়েশ্চার লাগবেই। গ্রো করতে পারবে মানে বীজটা তো জার্মিনেশন হতে হবে, তো তোমার মাটিতে ময়েশ্চার না থাকলে তো বীজ জার্মিনেশনই করবে না। আমরা যদি সিডে ফিরে যাই লেভেল 1 সেমিস্টার 2 তে, ওইখানে দেখো বলা আছে জার্মিনেশনের ফার্স্ট স্টেপ হলো কি ইমবাইবিশন, পানি শোষণ। সে পানি অ্যাবজর্ব করার পরে তার সে অ্যাক্টিভিটি শুরু। তো জার্মিনেশনে যদি না হয় তাহলে তার গ্রো করার প্রশ্নই আসে না। অ্যাট লিস্ট তোমাকে শুরুতে জার্মিনেশনটা এনশিওর করতে হবে। স্যার সিডগুলো যদি আমরা আগে ওয়াটারে সোক করে পরে আমরা ছিটিয়ে দিই ড্রাই কন্ডিশনে বা ড্রাই ল্যান্ডে, তাহলেও হবে না, কারণ তুমি খুব ময়েস্ট সিড যদি তোমাদের এই যে রাইস কি পড়ানো হয়েছে এবছর? না স্যার এখনো পড়ানো হয়নি। রাইসে যখন তোমরা প্র্যাকটিক্যালে আমরা আলাপ করবো, এটা রাইসে প্র্যাকটিক্যালে দেখবা নার্সারি বেড যখন আমরা পড়বো তখন একটা জিনিস বলা হয় যে তুমি শুকনা মাটিতে যদি একটা ভেজা বীজ ফেলো তাহলে মাটি তো বসে থাকবে না, সে কি করবে, ময়েশ্চার বীজ থেকে নিয়ে নেবে, তাই না? একটা সয়েল খুবই ড্রাই, আর তুমি বীজকে 2-3 দিন পানিতে ভিজিয়ে প্রচুর ময়েস্ট করে তুমি তারপরে এটাকে শুকনা মাটিতে ফেললাম, তো মাটিতে শুকনা মাটি তো তখন বসে থাকবে না। একটা শুকনা জিনিসকে যদি ভিজা জিনিসের সংস্পর্শে আনো তখন পানির মুভমেন্ট কোন দিকে হবে, সে কিন্তু ভিজা জিনিস থেকে ময়েশ্চার টেনে নিবে। তো কাজেই তুমি যদি বীজকে যথেষ্ট পরিমাণ ভিজিয়ে শুকনা মাটিতে ফেলো তখন কিন্তু শুকনা মাটির সঙ্গে সঙ্গে সব বীজ থেকে ময়েশ্চার নিয়ে নেবে এবং বীজ তখন ড্রাই হয়ে যাবে, সে আর প্রসিড করতে পারবে না জার্মিনেশন। আমি কি ক্লিয়ার করতে পারছি? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাহলে কোনো অবস্থাতেই শুকনা মাটির মধ্যে ভিজা বীজ ফেলে কোনো লাভ হবে না। তোমরা যখন রাইস পড়ানো হবে প্র্যাকটিক্যালি তখন দেখবা যে সিড বেড যদি ড্রাই হয় সেখানে আমরা ড্রাই সিড দিই, আর সিড বেড যদি কাদা হয় তাহলে আমরা বীজকে স্প্রাউটেড করে বা ভেজা বীজ দিই, ওয়েট সিড দিই। এর উল্টাটা করলে কিন্তু হবে না। সোয়িং মেথডে যদি যাই, আমরা অলরেডি আলাপ করলাম যে এটা সোল ক্রপ হিসেবে একাও করা যেতে পারে, রিলে ক্রপ হিসেবেও করা যেতে পারে টিয়ামন বিয়ামনের সাথে। এবং সেক্ষেত্রে সব ক্ষেত্রেই সাধারণত খেসারি ফার্মাররা অন্তত লাইনে লাগায় না, তারা এলোমেলো করে ছিটিয়ে দেয়, কারণ খেসারি হলো খুবই একটা নেগলেক্টেড ক্রপ, যেহেতু হার্ডি ক্রপ ফার্মার 2-1টা চাষ দিয়ে কোন রকমে ছিটিয়ে দিয়ে চলে আসে আর কোনো কেয়ারই করে না সেটা, তারপরে সে মোটামুটি একটা ফলন পায়। তারপরেও আমরা সাইন্টিফিক হলো যে কোনো ক্রপ লাইনে লাগালে হয় কি প্রত্যেকটা প্ল্যান্ট
অপটিমাম স্পেসিং পায়। ইন্টারকালচারাল অপারেশন, উইডিং এগুলো করতে সুবিধা হয়। তো এই কারণে আমরা লাইন সোয়িং এ সাজেস্ট করি, এবং সেক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব হলো 50 সেন্টিমিটার। আর প্ল্যান টু প্ল্যান দূরত্ব নাই, আমরা কন্টিনিউয়াস লাগিয়ে দিই। এটা সিড রেট যদি তুমি লাইনে লাগাও 25 থেকে 30 কেজি, আর ছিটিয়ে দিলে আমরা জানি যে সিড বেশি লাগে, কাজে সেক্ষেত্রে প্রায় ডাবল 40 থেকে 50 কেজি সিড লাগবে। আর সয়েলে যদি ময়েশ্চার কম থাকে সেক্ষেত্রে আমরা বলি যে সিড রেট বাড়িয়ে দিতে, কারণ ময়েশ্চার কম থাকার কারণে অনেক সিডই জার্মিনেট করবে না। সেক্ষেত্রে আমরা বেশি সিড দিয়ে দিই, যে 100টার মধ্যে 50টা সিড জার্মিনেট করবে। সেক্ষেত্রে আমাদের সিড রেট যা আছে তার ডাবল দিলে আমরা ধরে নিলাম যে সিড অন্তত প্রয়োজনীয় পরিমাণ জার্মিনেট করবে। সোয়িং টাইম এটা ক্রপিং প্যাটার্ন ডিপেন্ডেন্ট, কারণ ওই যে আমরা বললাম যদি সোল ক্রপ হিসেবে করি তাহলে আমরা অক্টোবরে লাগাতে পারি, আবার যখন রিলে ক্রপ হিসেবে করি তখন আমরা নভেম্বরে লাগাই, আবার আর যদি ওই লেটে করি তাহলে কিন্তু আমরা নভেম্বর ডিসেম্বরে লাগাতে পারি। অর্থাৎ রেঞ্জটা অনেক বড়, অক্টোবর থেকে ডিসেম্বর এই পুরো সময়টাতে লাগানো যেতে পারে, ডিপেন্ড করবে তোমার আগের ক্রপটা কি ছিল। সিডিং ডেপথ, আমরা মাটির কতটা গভীরে লাগাবো এটাও আমরা আলাপ হয়ে গেছে অলরেডি, যে রিলে ক্রপ হলে জাস্ট আমরা ভিজা মাটির উপরে এটা ফেলে দিই, কোনো গভীরতা নাই। আর যদি সোল ক্রপ হয় তাহলে মাটি থেকে 2-3 সেন্টিমিটার গভীরে। এবং আমার আগের আলাপ থেকে তোমাদের কাছে নিশ্চয়ই এটা এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা যে কখন 2 সেন্টিমিটার আর কখন 3 সেন্টিমিটার। কেউ কি উত্তরটা দিতে পারবা যে আমরা কখন বেশি গভীরে দিব, কখন কম গভীরে দিব? যদি আমরা সয়েল ময়েশ্চারের সঙ্গে রিলেট করি, স্যার ময়েস্ট সয়েল থাকলে 2 সেন্টিমিটার দিলেই হবে। হ্যাঁ, আর যদি ড্রাই সয়েল হয় তাহলে একটু ভিতর দিকে দিতে হবে, কারণ হলো যত নিচে যাবা তত ময়েশ্চার। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা ময়েস্ট সয়েলেও যদি 3 সেন্টিমিটার নিচে দেই তাহলে সমস্যা কি? না দেয়া যাবে? দেয়া ঠিক হবে না স্যার, সিডলিংটা বের হতে একটু চাপা পড়ে যাবে। হ্যাঁ, বেশি ময়েস্ট হলে আবার সিড পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজে বেশি ময়েশ্চার যদি থাকে তাহলে বেশি গভীরে গেলে সিড পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কম ময়েশ্চারে তুমি আবার উপরে দিয়ে রাখলে সিড জার্মিনেটি করবে না, পর্যাপ্ত ময়েশ্চারের অভাব। তো কাজেই ফার্মার এক্সপার্ট, সে দেখেই বুঝবে যে কতটা গভীরে দিতে হবে। আমার তোমার বুঝতে সমস্যা হতে পারে, ফার্মার কিন্তু এটা বুঝবে তার এক্সপেরিয়েন্স থেকে। ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন এখানে বেশি কিছু বলার নাই, আমার সব পালস ক্রপের ক্ষেত্রেই তোমার আর একই প্রিন্সিপাল, যে সাধারণত আমরা বায়ো ফার্টিলাইজার প্রেফার করি। বায়ো ফার্টিলাইজার থাকলে ইউরিয়া আর দিব না, তখন আমরা শুধু টিএসপি আর এমপি দিতে হয়। এই আর সব ফার্টিলাইজারই একটাই নিয়ম, তুমি জানো যে টিএসপি, এমপি, জিপসাম, গোবর যাই দাও সব হলো বেজাল ডোজ ল্যান্ড প্রিপারেশনের সময়। আর ইউরিয়া আমরা সব সময় টপ ড্রেসিং করি, 2-3 বারে দেই। এটার কারণ কি? ইউরিয়া একবারে দিলে কি সমস্যা? স্যার ভোলাটাইল লস হবে। হ্যাঁ, ভোলাটাইল লস, লিচিং লস, যে কারণে। এবং ইউরিয়া দেওয়ার 2 দিন পরে মোটামুটি সে অ্যাভেলেবল হয়, 3-4 দিন পর্যন্ত অ্যাভেলেবল থাকে, এরপরে গাছ আর নিতে পারে। তো কাজেই তোমাকে যদি আমি আইসক্রিম খেতে দেই, একসঙ্গে যদি 4টা বক্স দেই, তোমার লাভ নাই। একটা বক্স খেতে খেতে বাকিটা গলে যাবে। অথবা চা যদি তোমাকে 5 কাপ একসাথে দেই, কোনো লাভ নেই, তুমি 1 কাপ খেতে খেতে বাকিটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তোমাকে অন্য এমন কোন অনেক খাবার আছে যেটা তোমাকে 1 বস্তা মুড়ি দিলেও তুমি 1 মাস ধরে খেতে পারবে। তো ইউরিয়াতে সমস্যা ওইটা, গাছ চাইলেও তোমার একবারে বেশি নিতে পারে না, কারণ ওটা অ্যাভেলেবল থাকে না। এই কারণে যে কোনো ক্রপের ক্ষেত্রে ইউরিয়ার 2-3 বারে টপ ড্রেসিং। উইডিং, ফার্মার সাধারণত কিন্তু উইডিং করে না, তারা একটু ঘন, একটু হাই সিড রেট দেয়, ঘন করে গাছ লাগিয়ে দেয় যেন আগাছা না জন্মায়, কারণ উইডিং এর খরচ অনেক বেশি, এবার এত ক্রাইসিস হয়ে যাচ্ছে জানি। তো তারপরেও আমরা সায়েন্টিফিক ওয়েতে যখন আমরা চাষ করি তখন আমরা বলি যে প্রথম লাগানোর 20 থেকে 30 দিনের মধ্যে একটা উইডিং করতে হবে। ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলি যে এটা তো সুবিধা অনেক, যে বৃষ্টি হলেও অসুবিধা নাই, না হলেও অসুবিধা নাই, সে কারণে ফার্মার সাধারণত এখানে কোনো ইরিগেশন দেন না, অর্থাৎ এটা একটা রেইন ফেড ক্রপ হিসেবে চাষ করা হয়। এবং এটা ডিপ রুট কিছুটা ডিপে যায়, যে কারণে এটা ড্রাউট
যে সে টলারেট করতে পারে তার আরেকটা কারণ হলো অন্য পালসের চাইতে তার রুট মাটির ডিপে যায়, ডিপ রুটেড, এবং ডিপে গেলে আমরা জানি যে মাটি যত গভীরে যাব ময়েশ্চার তত বেশি, কারণ উপরের ময়েশ্চারটা ইভাপোরেশন হয়ে শেষ হয়ে যায়, নিচে কিন্তু ময়েশ্চার থাকে। তবে sometimes a pre-sowing irrigation may be required to ensure better germination. এইটা তোমাদের আগে একজন যে প্রশ্ন করলা সেটার উত্তর এখানে আছে। উত্তর এখানে আছে যে এক মিনিট একটু ওয়েট করো। সেটার উত্তরটা এইরকম যে সে খরা সহ্য করতে পারে, কিন্তু গাছটাকে তো জন্মাতে হবে, না জন্মালে সে টলারেট করবে কি? কাজেই মাটিতে জার্মিনেশন কম থাকলে এনি হাউ আমাকে সিডকে জার্মিনেশন হতে দিতে হবে। অর্থাৎ ইন দ্যাট কেস একটা প্রি সোয়িং ইরিগেশন, জমি যদি খুবই ড্রাই থাকে লাগানোর আগেই একটা হালকা ইরিগেশন দিয়ে দিতে হবে। আর সয়েল যদি তারপরেও পুরো সময়টাই ড্রাই থাকে, খরা থাকে, সেক্ষেত্রে 1 or 2 ইরিগেশন মে বি নেসেসারি, প্রয়োজন হতে পারে যদি তুমি ইলটা বাড়াতে চাও। আর যদি মনে করো কোনোভাবেই ইরিগেশন দেওয়ার সুযোগ নাই বা তুমি দিতে চাও না, ওকে, সেক্ষেত্রে তোমার ফলন কম হবে, কিন্তু একটা দুইটা ইরিগেশন দেওয়া ভালো। সেক্ষেত্রে হয়তো ইরিগেশনের খরচ তোমার 5,000 টাকা, কিন্তু তুমি ফলন বাড়বে তোমার 10,000 টাকা। তো এইটা যদি ইকোনমিক স্টাডি করো সেক্ষেত্রে একটা দুইটা ইরিগেশন ভালো, কিন্তু অনেক ফার্মারেরই ইরিগেশন দেওয়ার ফ্যাসিলিটিস নাই, সেক্ষেত্রে সে এই ক্রপটা লাগায়, কারণ জানে যে ইরিগেশন না দিলেও সে কোনো ফলন কিছু পাবে, কিন্তু অনেক ক্রপে কিন্তু সেটার সুযোগ থাকে না। ম্যাচুরিটি সিমটমস, এটাও আল্লাপের তেমন কিছু নাই, আগের ক্রপের মতোই, যে নরমালি 80 থেকে 85% পড ম্যাচিউর হলেই আমরা হারভেস্ট করি। আর ভ্যারাইটি ভেদে লাগানোর পরে 90 থেকে 130 দিন লাগে। এই থ্রেশিং ড্রাইং এটা অন্যান্য পালসের মতোই, এটা দেখে নিতে পারবা তোমরা। স্টোরেজের প্রিন্সিপাল অন্যান্য ক্রপের ক্ষেত্রে যা বা পালসের ক্ষেত্রে তাই। এইখানে একটু আলাপ, কালকের প্রশ্নের বাকি উত্তর আমরা এখানে পাবো। যে গ্রাসপির ক্ষেত্রে টক্সিসিটি একটা বিষয়, সেটা হলো যে কন্টিনিউয়াস কনজাম্পশন অফ খেসারি ডাল মে কজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নেমলি ল্যাথারিজম। 1-2 দিন খেলে যে হবে, কম খেলে হবে তা না, টানা অনেক দিন বা প্রচুর পরিমাণে খেলে ওই ল্যাথারিজম রোগটা হয়। এবং এটার জন্য যে টক্সিনটা দায়ী, সংক্ষেপে আমরা বলি BOAA বা বিটা এনঅক্সাইল্যামিনিন অ্যালানিন। কালকে যে প্রশ্নটা করছিল এটার উত্তর এখানে আছে, যে ল্যাথারিজমের সিমটম কেউ একজন বলেছিল, সেই ঠিক আমি যেটা পেয়েছি গুগল করে, সেটা হলো যে এর সিমটম গুলো হলো উইকনেস, অর্থাৎ দুর্বলতা, ফ্যাটিক মানে হলো সবসময় ক্লান্ত মনে হয়, অথবা মনে হয় যে শক্তি নাই, অথবা ফিলিং স্লিপি, ঘুম ঘুম আসে, তন্দ্রা ভাব, এটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সিমটম যেটা, যে প্যারালাইসিস অফ দি লেগস অর লোয়ার বডি পার্ট, শরীরের নিচের অংশটা প্যারালাইসিস হয়ে যায় এবং অ্যাট্রফি হয়। অ্যাট্রফির অর্থ হলো যে নিচের অংশের গুলো মাসেলে কনস্ট্রাক্ট করে, অর্থাৎ এটা বডি পার্ট গুলো ছোট হয়ে যায়, এটাকে বলা হয় অ্যাট্রফি। মাসেলের টান ধরে বডি পার্ট গুলো দেখা যায় যে ছোট হয়ে যায়। এন্ড স্কেলিটাল ডিফর্মিটিস, অর্থাৎ তোমার যে স্কেলিটন, আমাদের যে কঙ্কাল, এই জিনিসগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিকৃতি, অর্থাৎ হাড়ের মধ্যে বিভিন্ন ধরনের বিকৃতি দেখা যায়। এবং এটার কিন্তু খুব বেশি তেমন কোনো ট্রিটমেন্ট নাই, এই জিনিসগুলো পার্মানেন্ট হয়ে যায়। একবারে আর্লি স্টেজে ডিটেকশন অথবা যদি ট্রিটমেন্ট না নেওয়া হয়, একটু দেরি হলেই কিন্তু আর কিছু করার থাকে না, পার্মানেন্ট হয়ে যায়। তো ওই টক্সিকটাকে দূর করার একটা উপায় হতে পারে ডিটক্সিফিকেশন। সেটা হলো যে কালকে আমরা বলছিলাম যে বয়লিং দ্য সিডস ইন ওয়াটার এন্ড ড্রেনিং ওয়ে ফার্স্ট ওয়াশ, অর্থাৎ তোমার পানিতে এটাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিতে হবে। অথবা যদি সিদ্ধ না করতে চাও তাহলে সারা রাত এটাকে ভিজিয়ে রেখেও হতে পারে, অথবা তুমি ফ্রাই করে খেতে পারো হাই টেম্পারেচারে, আমরা যেমন বুট ভাজা, বাদাম ভাজা এরকম খাই। অথবা পার বয়েলিং লাইক রাইস সিডস, আমরা ভাত খাওয়ার আগে দেখো না সিদ্ধ চাল, যেটা চাল তো 2 প্রকার, আমরা আতপ চাল যেটা পোলার চাল, সেটা কিন্তু আমরা সিদ্ধ করি, আর নরমাল আমরা ভাত যেটা খাই সেটাকে কিন্তু ধান থেকে চাল করার আগে সিদ্ধ করে
এরকম যদি সিদ্ধ করে ফেলা যায় তাহলে কিন্তু আর ওই টক্সিকটা থাকে না। আরেকটা উপায় হতে পারে ডেভেলপমেন্ট অফ টক্সিন ফ্রি ভ্যারাইটিস, যে ব্রিডিং প্রোগ্রাম বা বায়োটেকনোলজির মাধ্যমে এমন ভ্যারাইটি ডেভেলপ করা যেটার মধ্যে কোনো টক্সিক ম্যাটেরিয়ালটা থাকবে না। পার বয়েলিংটা কি? পার বয়েলিং হলো আমরা যে ভাত খাই, তাই না, যে চালের ভাত খাই, সে চালটা তৈরি করে কিভাবে, এটা কি তোমাদের ধারণা আছে? ধানের চাতাল চেনো? চাতাল একটা শব্দ আছে, অথবা রাইস মিল। রাইস মিল বা চাতাল, চাতাল গুলো আগে ছিল, একটা হলো অটো রাইস মিল আর একটা হলো চাতাল। গ্রামে গ্রামে রাস্তার ধারে দেখবা যে ধানের মিল আছে। ওরা কি আগে দেখবা যে ধান নিয়ে, বা আমরা গ্রামেও যারা কৃষক যখন নিজের চাল নিজে তৈরি করে, সে ধানকে দেখবা যে সিদ্ধ করে, তাই না? ধানকে সিদ্ধ করে পরে শুকিয়ে তারপরে চাল করে, এই যে সিদ্ধ করাটা, এটাকে বলা হয় পার বয়েলিং। আর এখন অটো রাইস মিল গুলোতে সে বড় বড় তোমার ওই যে বয়লার আছে, ওই বয়লারের মধ্যে সে ই করে ধানকে সিদ্ধ করে চাল করা, এই প্রসেসটা হলো পার বয়েলিং। কিন্তু আমরা যেটা পোলাওয়ের চাল যেটা খাই, অথবা আমরা যে পিঠা বানাই, তোমার পুলি পিঠা বলো, ভাপা পিঠা বলো, চিতই পিঠা বলো, এইটা যে চাল থেকে আটা করি, সেই চালটা কিন্তু সিদ্ধ করা হয় না। ধান জাস্ট মাড়াই করে সেই ধান সরাসরি আমরা মিলে নিয়ে যাই, আটা করে নিয়ে আসি, এটা সিদ্ধ করা হয় না। তো এই যে ধান সিদ্ধ করে চাল করা, সেই সিস্টেমটাকে বলা হয় পার বয়েলিং। এটা কিন্তু আমাদের রিজিয়নেই আছে, কিন্তু বিশ্বের অনেক দেশে কিন্তু তারা নরমাল ভাত যে খায় সেটাও পার বয়েলিং ছাড়া। ক্লিয়ার হয়েছে কি? স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তাহলে এটা শেষ, আমরা সেকেন্ডটায় যাব। রাস্তি হলো, এরপরে আমরা আলাপ পড়াবো মুখবিন। তোমরা এখন কি মুখবিন দেখতেছো না? জি স্যার। আচ্ছা, আমি একটু 2 মিনিট একটা ব্রেক নিচ্ছি, আমার একটা কল আসতেছে বারবার, আমি একটা কলটা রিসিভ করি, তোমাদের আরেক স্যার করতেছে। হ্যালো, হ্যাঁ আমরা শুরু করি, শুনতে পাচ্ছ না? জি স্যার। ওকে, আচ্ছা, আমরা নেক্সট পাস যেটা, এটা হলো মুখবিন। আমরা জানি যে মুখবিন সবচেয়ে এক্সপেন্সিভ পালস, বাজারের সবচেয়ে দামি পালস যেটা, সেটাই হলো মুখবিন। এবং এটা হলো আগেরটা খেসারি যদি রিচ পুয়ার পিপলের পালস হয়, তাহলে মুখবিন হলো, বা মুগ ডাল যেটা, সেটা হলো রিচ ম্যানের পালস। সাইন্টিফিক নাম তোমরা জানোই, ভিগনার এরিয়াটা। এবং সবচেয়ে পপুলার হলেও যে সবাই খেতে পারে তা না, কিন্তু স্টিল পপুলার, কারণ এটার একটা স্পেশাল ফ্লেভার আছে।
যে কারণে এটা পপুলার। তবে অনেকের কাছে আবার এটা হয়তো এই ফ্লেভারটাই অপছন্দ হতে পারে, যেমন আমার কাছে এই ফ্লেভারটাই বাজে লাগে, কিন্তু এই ফ্লেভারের জন্যই এটা অনেকেরই পছন্দের। কিন্তু ইল্ড আর একারোজের দিক থেকে এটা নাম্বার 5, কারণ হলো যে এটা অনেকেই এফোর্ড করতে পারে না হাই প্রাইসের জন্য, যে কারণে কিন্তু এটার প্রোডাকশন এতটা বেশি না, কারণ বাজারে এতটা সেল করা সম্ভব। তবে এটার একটা সুবিধা হলো যে ইট ক্যান বি গ্রোন থ্রু আউট দ্য ইয়ার। মুগবিনের একটা সুবিধা হলো এটা সারা বছরই চাষ করা যায়, এবং প্রোটিনও 25%, যদিও তোমার খেসারির চেয়ে কম। এর একটা সুবিধা হলো ইজিলি ডাইজেস্টেবল এন্ড ডাজ নট ক্রিয়েট ফ্ল্যাটুলেন্স। এটা হজমের কোনো খুব সহজেই হজম হয় এবং ডাজ নট ক্রিয়েট ফ্ল্যাটুলেন্স। ফ্ল্যাটুলেন্স মানে অ্যাসিডিটির কোনো সমস্যা হয় না, যেটা মসুরের ডালে কিন্তু অ্যাসিডিটি একটা বিরাট সমস্যা, কিন্তু এই মুগ ডালে কিন্তু কোনো সময় অ্যাসিডিটি হয় না। ক্যান বি ইউজড অ্যাজ গ্রিন ম্যানুরিং ক্রপ হিসেবে এটা চাষ করা যায়, অ্যানিমাল ফিড হিসেবে এটা গ্রিন অবস্থায় বা স্ট্রভারকেও এটা খাওয়ানো যেতে পারে, নাইট্রোজেন ফিক্স করে, এটা তো সবগুলো ক্রপই করে। ভ্যারাইটি এখানে অনেকগুলো ভ্যারাইটির নাম দেওয়া আছে, বিশেষ করে বাড়ি এবং পিনা থেকেই এই ভ্যারাইটি গুলো চাষ করা হয়, এবং কোনটা কোন সিজনে হয় সেখানে এটা আছে, রবিতে হয়, খরিফে হয়, কোনটা বছরের যে কোনো সময় এটা করা যায়। ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট, এটা একটা ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল ক্রপ। টেম্পারেচার 25 to 35 অপটিমাম, বাট 40 পর্যন্ত এটা টলারেট করতে পারে। তবে খুব বেশি টেম্পারেচার 20 এর নিচে গেলে আমাদের শীতকাল যেটা, এই শীতকালে যেটা আমাদের শীত 20 এর নিচে, এক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ কিছুটা হ্যাম্পার হবে না, তা না, গ্রোথের উপর এফেক্ট পড়ে। তবে সানি এবং ড্রাই ওয়েদার এটা পছন্দ করে। ড্রাউট কিছুটা টলারেট করতে পারে, কিন্তু রেইনফল, ওয়াটার স্ট্যাগনেশন কিন্তু খুব একটা সহ্য করতে পারে না। এবং যদি ওয়াটার স্ট্যাগনেশন হয়, গাছের গোড়ায় পানি জমে, তাহলে তোমার গাছের বৃদ্ধিও কমে যায়, এট দ্য সেম টাইম ইল্ড কমে যায়। ক্যান টলারেট, ফেয়ারলি টলারেট যা স্যালিনিটি, অর্থাৎ স্যালিনিটি, মডারেট স্যালিনিটি, খেসারির মতো কিছুটা স্যালিনিটি সে টলারেট করতে পারে, হাই স্যালিনিটিতে এটা গ্রো করা যায়। সয়েল রিকোয়ারমেন্ট স্যান্ডি টু ক্লে, অর্থাৎ যে কোনো সয়েলে হয়। সেনসিটিভ টু ওয়াটার লগিং, সয়েল শুড বি ডিপ এন্ড ওয়েল ড্রেইনড এন্ড প্রেফারেবলি হাইল্যান্ড। যে কোনো সয়েলই হয়, কিন্তু যেহেতু ওয়াটার লগিং সহ্য করতে পারে না, কাজে সয়েলটা হতে হবে ওয়েল ড্রেইনড এবং হাইল্যান্ড হলে ভালো হয়। ডিপ সয়েল মানে হলো যেটা তোমার ডিপ পর্যন্ত চাষ করা হয়, অর্থাৎ রাইজোস্ফিয়ারটা অনেক বেশি। কিছু কিছু সয়েলের আছে যে আপার টপ 6 সেন্টিমিটার পর্যন্তই রুটের গ্রোথ থাকে বা রুট যেতে পারে, তার নিচে আর যেতে পারে না। কিন্তু যে সয়েলের ওয়াটার ফিল্ট্রেশন রেট হাই, পানি ওয়াটার তোমার কোনো প্লাউ প্যান নাই বা প্লাউ প্যান অনেক নিচে, এই ধরনের সয়েল, লোমি ইজ দ্য বেস্ট। খুবই স্বাভাবিক, ক্লে সয়েল হলে ওয়াটার লগিং এর সম্ভাবনা থাকে, এই কারণে লোমি ভালো। ওয়েল ড্রেইন ক্লে সয়েল অলসো সুইটেবল। ক্লে সয়েল হতে পারে যদি সেটা ওয়েল ড্রেইনের ফ্যাসিলিটিস থাকে, উঁচু জমি, বৃষ্টি হলে তুমি পানি ড্রেন আউট করতে পারবা, সেক্ষেত্রে ক্লে সয়েল ওকে। কিছুটা স্যালাইন বা অ্যালকালাইন সয়েলও চলে। চরল্যান্ড ইজ অলসো সুইটেবল ফর ইটস কাল্টিভেশন। চর এলাকা, কারণ সেখানে পানি সাধারণত স্যান্ডি সয়েল হয় এবং পানি দাঁড়ানোর কোনো সম্ভাবনা থাকে। সোয়িং মেথড, আগের ক্রপগুলোর মতো এটা সোল হতে পারে, রিলে ক্রপ হতে পারে, ইন্টার ক্রপ হতে পারে, মিক্সড ক্রপ হতে পারে। এই টার্মগুলো তো তোমাদের কাছে ক্লিয়ার না? রিলে, ইন্টার, মিক্সড। সোল মানে আমি একটু বলেই নেই, সোল ক্রপ মানে শুধু ক্রপ একটা থাকবে জমিতে। রিলে ক্রপ মানে তোমরা জানোই যে একটা ফসল কাটার আগে আগে জাস্ট আরেকটা ক্রপের বীজ ছিটিয়ে দেওয়া হয় সময়টা বাঁচানোর জন্য। ইন্টার ক্রপ যখন একের সঙ্গে একাধিক ক্রপ জমিতে থাকবে এট এ টাইম সাইমালটেনিয়াসলি, কিন্তু প্রত্যেকটা ক্রপের জন্য আলাদা লাইন বা স্ট্রিপ থাকবে। অর্থাৎ ধরো তুমি এক লাইন ফুলকপি, এক লাইন গম। আর মিক্সড ক্রপ হলো 2-3 রকম শস্যের বীজ একসঙ্গে মিশিয়ে ছিটিয়ে দেওয়া হয়, অর্থাৎ প্রতিটা ক্রপের জন্য আলাদা কোনো লাইন বা স্ট্রিপ থাকে না।
তারা একেবারে তুমি মনে করো সরিষা আর গম একসাথে মিশিয়ে ছিটিয়ে দিবে, পুরো জমিতেই গম আর সরিষা একা। কিন্তু 2 লাইন গম 2 লাইন সরিষা দিলে তখন ইন্টারক্রপ। তো এই সবভাবে এটা করা যায়। তবে ব্রডকাস্টিং যদি তুমি সোল ক্রপ না করো তাহলে ব্রডকাস্টিং ছাড়া উপায় নাই। আর সোল ক্রপ করলে আমরা লাইন সোয়িং প্রেফার করি। সেক্ষেত্রে লাইন টু লাইন দূরত্ব হলো 30 সেন্টিমিটার। সিড ড্রিল ইউজ করা যেতে পারে ফর বেটার জার্মিনেশন, কারণ সিড ড্রিল ইউজ করলে একেবারে প্ল্যান্ট টু প্ল্যান্ট ডিসটেন্স, পার্টিকুলার ডিসটেন্স তুমি মেইনটেইন করতে পারো। একই সঙ্গে ডিপার পজিশনে সিডটা বসানো যায়, যে কারণে জার্মিনেশন এনশিওর হয়। অথবা তুমি যদি সিড ড্রিল ইউজ না করো তাহলে হাত দিয়ে ছিটিয়ে দিয়ে পরে ল্যাডারিং করে বীজটা ঢেকে দিতে হবে। এই বীজ ঢেকে দেওয়ার কারণ দুইটা হলো, একটা হলো যে বীজ মাটির উপরে থাকলে পাখি খেয়ে ফেলতে পারে, দ্বিতীয়ত মাটি দ্বারা বীজ যদি ঢেকে দাও তাহলে বীজের চারিধারেই মাটি থাকে, উপরে নিচে সাইডে, তখন সে সব দিক থেকে ময়েশ্চার অ্যাবজর্ব করে জার্মিনেট করতে পারে। তো এই কারণে আমরা বীজকে মাটিতে ঢেকে দেওয়া এবং একটু চাপ দিয়ে সয়েলকে কম্প্যাক্ট করে দেওয়া, কারণ বীজ মাটি থেকে ময়েশ্চার নেবে তখনই নিতে পারবে যদি সয়েল পার্টিকেল বীজের টাচে থাকে। যদি বীজ আর সয়েলের মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু কোনোভাবেই মাটি যতই ভেজা থাক বীজ কিন্তু নিতে পারবে না, কারণ এখানে তোমার ওই অন্য কোনো মেথডে টেকনিক এখানে কাজ করবে না। তাহলে আমরা বীজ একটু ভিতরে দেওয়ার পর মাটি দিয়ে একটু হাত দিয়ে আমরা চাপ দিয়ে দিই, কম্প্যাক্ট করে দিই। যে কারণে সিড ড্রিলের কিন্তু একটা অংশ ছিল সয়েল কম্প্যাক্টর, তোমাদের মনে আছে কিনা? সিড ড্রিলের যে পিছনের চাকাটা, অনেকে তোমরা বলো পিছনের চাকা, হাইন্ড হুইল না, এটা কিন্তু সয়েল কম্প্যাক্টর। অর্থাৎ সিড ড্রিলটা মনে করো ফারো তৈরি করে, তারপরে হপার থেকে সিড ড্রিল দ্বারা বীজ পড়ে, তারপরে ফারো ক্লোজার মাটি দিয়ে ঢেকে দেয়, সয়েল কম্প্যাক্টর সয়েলটাকে কম্প্যাক্ট করে দেয়। কম্প্যাক্ট করার উদ্দেশ্য হলো মাটিটা যেন বীজের টাচে আসে, তাহলে সে মাটি থেকে ময়েশ্চার সরাসরি নিতে পারে। সিড রেট তোমার খুবই স্বাভাবিক, এটা ভ্যারাইটি টু ভ্যারাইটি ভেরি করতে পারে। যে বীজের যে ভ্যারাইটির বীজ আকারে ছোট তার সিড রেট কম হবে, যার বীজ আকারে বড় তার সিড রেট বেশি হবে, লাইনে লাগালে বেশি হবে, কম লাগবে, তুমি ছিটিয়ে দিলে বেশি লাগবে, ইত্যাদি। এখানে কতগুলো দেওয়া আছে এটা জেনে নিবা। সোয়িং ডেপথ 5 সেন্টিমিটার, একটু গভীরে এটা আমরা সাজেস্ট করি লাগানো। সোয়িং টাইমও তোমার দেখো খরিফ 1, খরিফ 2, লেট রবি, অর্থাৎ আমরা বলছিলাম যে থ্রুআউট দ্য ইয়ার, the only pulse that can be grown throughout the year। তো এক্ষেত্রে তুমি ফেব্রুয়ারি মার্চে লাগানো যেতে পারে, আগস্ট সেপ্টেম্বরে লাগানো যেতে পারে, অথবা আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে লাগানো যেতে পারে। এবং এটা বাংলাদেশের বিভিন্ন এলাকার জন্য বিভিন্ন রকম, ডিপেন্ডিং অন দ্য টেম্পারেচার, স্পেশালি দ্য রেইনফল প্যাটার্ন। ল্যান্ড প্রিপারেশন যদি সোল করো তাহলে 2-3টা চার্জ দিয়ে পরে ল্যাডারিং দিয়ে করে দিতে হবে। ল্যাডারিংটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে, কারণ জমি সমান করতে হবে। বীজ কিন্তু গাছ ওয়াটার লগিং সহ্য করতে পারে। আর তুমি যদি রিলে ক্রপ করো তাহলে তো কিছুই করার দরকার নেই, জাস্ট বীজ ছিটিয়ে দিবা। নো নিড ফর ল্যান্ড প্রিপারেশন, দ্যাট ইজ জিরো টিলেজ। ফার্টিলাইজার নিয়ে একই, আমি আর কিছু বলি না এখানে। উইডিং এর ক্ষেত্রেও একই। খরিফ সিজনে দেখো, এখানে হলো খরিফ সিজনে করলে তোমার প্রথম 5 সপ্তাহ উইড ফ্রি রাখতে হবে, আর রবিতে করলে প্রথম 3 সপ্তাহ। কারণ খরিফে যেহেতু ময়েশ্চার প্রচুর বৃষ্টি হয়, এই সময় আগাছার উপদ্রব বেশি হয়, আগাছার গ্রোথ বেশি হয়, এই কারণে আগাছা বেশি দিন ফ্রি রাখতে হবে। ওয়াটার ম্যানেজমেন্ট এক্ষেত্রে ইরিগেশনের চাইতে ড্রেনেজ বেশি ইম্পর্টেন্ট। কারণ হলো তুমি খরিফে যদি করো অর্থাৎ বর্ষাকালে, তাহলে ড্রেনেজটা বেশি ইম্পর্টেন্ট, ইরিগেশনের কোনো প্রয়োজন নেই। আর যদি তুমি রবিতে করো সেক্ষেত্রে ড্রেনেজ নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই, সম্ভব হলে ইরিগেশন দিবা, উপায় থাকলে, না থাকলে দিবা না, সেক্ষেত্রে ফলন কিছু কম। কিন্তু খরিফে তোমার মেইন কনসার্ন কিন্তু কোনোভাবেই যেন পানি না দাঁড়ায়। এটাও তোমার 80 থেকে হারভেস্টিং এর সিমটম একই, 80 থেকে 85% যদি ম্যাচিউর হয় তখন হারভেস্ট করে নিবা। এখানে 2টা জিনিস আছে দেখো, এই যে সিনক্রোনাস টাইপ, নন সিনক্রোনাস টাইপ। মুগবিনের ক্ষেত্রে এটা একটা
স্পেশাল ক্যারেক্টার, যে কিছু কিছু মুখবিন আছে তাদের সব পড বা ফল একসঙ্গে ম্যাচিউর হয়, এটাকে বলা হয় সিনক্রোনাস টাইপ। সেক্ষেত্রে তুমি কিন্তু পুরো গাছই একবারে শিকড় সহ তুলে এনে তুমি পরে 2-4 দিন শুকিয়ে থ্রেশিং করো। কিন্তু যেটা নন সিনক্রোনাস টাইপ, সেক্ষেত্রে কিন্তু ফলগুলো একবারে ম্যাচিউর হয় না, 2 বা 3 ধাপে হয়। সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই হাত দিয়ে তোমাকে পটগুলো ম্যাচিউর গুলো হারভেস্ট করতে হবে, পুরো গাছ তুমি তুলতে পারবে। ফর এক্সাম্পল, তুমি যদি টমেটো ক্ষেত বা বেগুন ক্ষেতের কথা তুলনা করো, টমেটো কিন্তু ফার্মার কোনো সময় গাছ সহ হারভেস্ট করে, তাকে প্রতিদিন সকালে ফার্মে টমেটো খেতে যেতে হয়, সে ম্যাচিউর টমেটো গুলো হাত দিয়ে পিক আপ। বেগুনের ক্ষেত্রেও তাই, সে কিন্তু বেছে বেছে বেগুন গুলো তোলে। লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলো কিন্তু বারে বারে তোমার হারভেস্টিং করবে। কিন্তু তুমি যদি আলু, মূলা, ধান, পাট, গম, এগুলো কিন্তু পুরো জমি আমরা একবারে হারভেস্ট করি। তো মুখবিনের মধ্যে 2টা টাইপই আছে। সিনক্রোনাস টাইপ, সিনক্রোনাস মানে সব ফল একসাথে পাকে, এক্ষেত্রে তুমি পুরো গাছই তুলে নিয়ে চলে আসবে। আর নন সিনক্রোনাস হলে তোমাকে টমেটো, বেগুনের মতো 2-3 বারে হারভেস্ট করতে হবে। ফার্মার কিছু একবার যাবে, যে পট গুলো হাত ম্যাচিউর হয়ে গেছে, বেছে বেছে শুধু পট গুলো হাত দিয়ে ছিঁড়ে নিবে, আবার হয়তো 7 দিন পরে আবার যাবে আরেক, এভাবে 2 বা 3 বারে সে হারভেস্ট শেষ করবে। থ্রেশিং এটাও নতুন বলার কিছু নাই। নরমালি সে গাছ যদি পুরোটা তুলে আনে, গাছ তুলে আনার পরে 2-3 দিন রেখে দেয়, তারপরে লাঠি দিয়ে বাড়ি দিয়ে অথবা এমনকি গরু দ্বারা সে করতে পারে। এবং নরমালি আমরা বলছি যে এটা পাকা জায়গায় অথবা পলিথিন বা ত্রিপলের উপর করতে হবে, এই সময় যেন ইনজুরি না হয়, এই জিনিসগুলো দেখতে হবে। তারপরে ভালো মতো ড্রাই করতে হবে, আর স্টোরেজের যে নরমাল প্রিন্সিপল সেগুলো মেনেই সেই স্টোরেজ করবে। থ্রেশিংটা গরু দিয়ে করলে স্যার নষ্ট হয়ে যায় না? গরু দিয়ে করলে নষ্ট হয়ে যায়, কিন্তু ফার্মারের এখন সমস্যা হচ্ছে যে গরু দিয়ে করলে একটা সুবিধা হলো যে খরচ কম, কারণ ফার্মারের নিজের গরুই আছে, গরুকে তো আর দিন শেষে তোমাকে বেতন দিতে হয় না, তাকে কাজ করা না করো খাবার দিতেই হয়, কাজ না করলেও খাবার দিতে হয়, কাজ করলেও খাবার দিতে হয়। একটা লেবার যদি গরু নিয়ে সারাদিন মাড়াই করে, তাহলে যে পরিমাণ হবে, ওই জিনিসটা যদি লেবার দিয়ে পিটিয়ে করতে চাও, তাহলে কিন্তু কয়েকজন লেবার লাগবে। তো সেক্ষেত্রে ফার্মাররা অনেক সময় গরু দ্বারা করে, কিন্তু গরু দ্বারা করলে আবার কিন্তু অনেক পডই কিন্তু হয়তো গরুর পা ওইভাবে সব জায়গায় পড়ে না, সেক্ষেত্রে অনেক পডে কিন্তু থ্রেশিং হয় না, অর্থাৎ লস বেশি হয় গরুর ক্ষেত্রে। একই সঙ্গে কিন্তু সিডও ইনজুরি হয়, ওই সিডকে স্টোর করতে গেলে দেখা যায় যে সিড নষ্ট হয়ে যায়। কিন্তু খরচ বাঁচানোর জন্য ফার্মার অনেক সময় গরু দ্বারা এটা করে ফেলে, কারণ লেবার এখন খুবই এক্সপেন্সিভ, গ্রামের একটা লেবারের দাম 400-500 ম্যানুয়ালি করে নিলে। আর কোনো প্রশ্ন? কারো প্রশ্ন থাকলে করতে পারো। কালকে ক্লাস কয়টায়? দশটায় স্যার। কালকে 10টা। অ্যাটেন্ডেন্স স্যার? হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের আমি লিংক দিলাম, দেখো গেছে নাকি। ও না, সরি, এটা মনে হয় একজনের কাছে গেছে। এখন দেখো গেছে মনে হয়। জি স্যার। আমি এখানে লিংকটা দাও, তোমরা কাইন্ডলি আইডি নাম্বার 4 লিখো। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? আর আমি ক্লাস শেষ করব। এরপরে কোনো ক্লাস আছে তোমাদের? না আমি শেষ? এরপরে ক্লাস নাই না আজকে? না স্যার। আচ্ছা, আমি তাহলে এন্ড করে দিচ্ছি, তোমরা দিয়ে রাখো অ্যাটেন্ডেন্স। কালকে তাহলে 10টায় দেখা হবে। অ্যাটেন্ডেন্স কোথায় দেব স্যার? আমি ওই যে লিংক দিয়ে দিছি, দেখো। ও জি স্যার। হ্যাঁ স্যার 1 মিনিট স্যার, একটু আগে এন্ড করেন না। আচ্ছা ঠিক আছে। অপশন স্যার ওখানে স্যার একটা অপশন 1 নামে একটা ঘর দেখতেছি, সেটা কি স্যার মার্ক করবো নাকি আনমার্কটা দিব?
নাম্বার থাক, আইডিয়া নাম লেখো, তাই নিয়ে ওটা কি ভুলে মনে হয় অপশন নাম আর আইডি দিলেই হবে। আর ওইটা ছাড়া যদি না আসে কোনো কারণে একটা কিছু লিখে দাও। ওটা ছাড়াই দেওয়া যায় স্যার, ওটা দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই। আম কই পাবো? আম আছে এখন, আম খাইতে কই পাবো বলো? আম কই পাবো? তোদের ওখানে আম ধরে না নাকি এখন? আর আমার সময় নাই, খাইনি। আমি কি মিটিং এন্ড করে দিব? এখন সুবিধা আছে কোনো? প্রিন্ট করে দেন স্যার, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অল, কালকে দেখা হবে 10টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।